আপনারা দেখছেন এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ টেলিফোনিং অনুষ্ঠান। এই সেই অনুষ্ঠান যার জন্য আপনারা প্রত্যেকদিন অপেক্ষা করে থাকেন, তাই আপনাদের সবাইকে জানাবো সুস্বাগতম। এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান যার জন্য আপনাদের অপেক্ষা, কারণ আপনারা জানেন এই অনুষ্ঠানের আরেক নাম ভরসা, এই অনুষ্ঠানের আরেক নাম সাহস, এই অনুষ্ঠানের আরেক নাম ইনফরমেশন। এই অনুষ্ঠান আপনাদের সচেতন করে, সজাগ করে, আপনাদেরকে জানিয়ে দেয় আপনাদেরকে ঠিক কখন চলে আসতে হবে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আপনার বাড়ির কাছের চেম্বারে, ঠিক কখন আপনার মনে হওয়া উচিত যে এইবার আমাকে নিজের বিষয়ে আরো একটু সচেতনতা বাড়াতে হবে, এটাই সঠিক সময় আমাকে আরেকটু সুন্দর করে জীবনটা যাপন করার জন্য আরেকটু বেশি সচেতন হয়ে উঠতে হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছে দিই বিভিন্ন রকমের ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো দিয়ে আপনি কিন্তু উদ্বুদ্ধ হবেন, আপনি কিন্তু জানতে পারবেন যে কোনটা আপনার জন্য সঠিক, কোনটা আপনার জন্য বেঠিক, বা আপনার প্রিয়জনকে আপনি কি করলে আরো একটু সে সুন্দর জীবন যাপন করতে পারবেন। যিনি হয়তো অনেক দিন ধরে ভুগছেন, যিনি হয়তো অনেক দিন ধরে শয্যাশায়ী, যিনি হয়তো ভাবছেন যে আমার কি তাহলে জীবনটা এখানেই থেমে যাবে, একদমই যাবে না। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার এই সমস্ত ভয় থেকে আপনাকে মুক্ত করতেই এই অনুষ্ঠান করে। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার এই কারণেই কিন্তু আপনার বাড়ির কাছে বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে। কোথায় পৌঁছে গেছে সেটা তো জানতে হবে, তার জন্য ফোন করতে হবে হেল্পলাইন নম্বরে 9830235527, 9830235537। এই দুটি নাম্বার রয়েছে। এছাড়াও আমি তো রয়েছি, জানিয়ে দেব আপনাদের কোথায় কোথায় আপনার বাড়ির কাছে রয়েছে চেম্বার। হেরিয়াতে রয়েছে ডক্টর এ হালদারের চেম্বার, মেচেদাতে রয়েছে ডক্টর বি শর্মা চেম্বার, আরামবাগে রয়েছে ডক্টর এ হালদারের চেম্বার, শিলিগুড়িতে রয়েছে ডক্টর বি শর্মা চেম্বার, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, বাঁকুড়াতে আপনারা পাবেন ডক্টর এ হালদারকে, শিলচরে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, আগরতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ঝাড়গ্রামে আপনারা পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দিল্লিতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, মালদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর আর দেকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস খানকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, নিউ কোচবিহারে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, নিউ আলিপুরদুয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরে আপনারা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আসানসোলেও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। অর্থাৎ সারা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার পৌঁছে যাচ্ছে আপনার বাড়ির কাছে। কিভাবে আসবেন, কোথায় আসবেন, কবে আসবেন, তার জন্যই হেল্পলাইন নাম্বার অবশ্যই করে এক্ষুনি সেভ করে নিন, ভুলে যাবেন না। আজকে যথারীতি আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা থাকবে, যেই সমস্যায় ইতিমধ্যে হয়তো আপনি ভুগছেন, ইতিমধ্যে হয়তো অনেক দূর সেই সমস্যা নিয়ে আপনি অগ্রসর হয়েছেন, কিন্তু আর যাতে আপনাকে সেই সমস্যায় ভুগতে না হয় তার জন্যই আজকের এই অনুষ্ঠান। আজকের বিশেষ অতিথিকে আমরা আরেকবার স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট, বিশেষজ্ঞ একজন চিকিৎসক ডক্টর এস ভাদুরী। নমস্কার। নমস্কার। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি থাকছে আপনার যত রকমের পেটের সমস্যা রয়েছে সেই সমস্ত বিষয়টাই আজকে আমরা কভার করার চেষ্টা করব। তো শুরুতেই জানবো যে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে অনেকেই দেখেন যে সকালে প্রাতঃক্রিয়া সারার আগে বা পরে তার পেটে একটা যন্ত্রণা হচ্ছে। অনেক সময় সেটা প্রাতঃক্রিয়ার সঙ্গে সঙ্গে সেরে যায়, অনেক সময় সেটা আরো বেশি দীর্ঘস্থায়ী হয়। তো এই সকালের পেটে ব্যথার কি কারণ? দেখুন, এই সকালবেলা যে পেটে ব্যথা হয় যদি অন্য কোনো কারণ না থাকে, তো কারণ মহিলাদের অনেক সময় পিরিয়ডস এর আগেও এই ক্র্যাম্প গুলো হয়, সেটা একটা আলাদা ব্যাপার। কারো ধরুন কোনো গল ব্লাডারে স্টোন আছে বা কিডনিতে স্টোন আছে, তো সেখান থেকে পেটের ব্যথা হতে পারে, সেগুলো আলাদা কারণ। কিন্তু একজন সাধারণ নর্মাল একজন ব্যক্তি যার দেখা যাচ্ছে হঠাৎ করে কিছুদিন ধরে পেটে ব্যথা হচ্ছে এবং দেখা গেল যে তার কি কনস্টিপেশনের ধাত আছে, অথবা দেখা যাচ্ছে তার খাওয়া দাওয়ার একটু ব্যাঘাত ঘটছে, মানে খুব হয়তো রিচ খাবার খাচ্ছে, সেটাও হতে পারে। আবার দেখা যাচ্ছে যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড বেশি খাচ্ছে, সেটাও হতে পারে। অথবা খাবার টাইমটা সঠিক টাইম নেই,
যার জন্য রাতের খাবারের কথা বলছি, এবং যা দেখা যাচ্ছে তার জন্য হজম হচ্ছে না, মানে মেন এক কথায় বলতে হবে হজমের ব্যাঘাত ঘটা। এই ব্যাপারটা যখনই হবে তখন কিন্তু মর্নিংয়ে বা মানে যখন ঘুম থেকে উঠলেই একটা কিন্তু ব্যথা হতে পারে, এবং সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যখন দেখা যাবে সেই সিমটমগুলো আস্তে আস্তে নেই হয়ে গেছে, মানে গ্যাস, অ্যাসিডিটি অথবা কনস্টিপেশনের প্রবলেম যেগুলো আস্তে আস্তে নেই হয়ে গেছে। আচ্ছা, অনেকেই এই সমস্যা নিয়ে ফোন করেন, যেমন এখন একজন করেছেন, আমরা দেখে নেব কে রয়েছেন টেলিফোনে। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। দক্ষিণেশ্বর থেকে বর্ণালী মন্ডল বলছি। আচ্ছা, কি সমস্যা রয়েছে আপনার? আমার গ্যাসের প্রবলেম, ওই জন্য আমি ফোন করলাম। আমার কিছু সমস্যা হলে গ্যাস হয়ে যায়, মুখ দিয়ে টক জল ওঠে, খাবার হজম হয় না। বেশ, শুনতে থাকুন আপনি। হ্যাঁ দেখুন, আপনার যে প্রবলেমটা আছে এটা আজকালকাল একটা খুব কমন প্রবলেম, কিন্তু এটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা অ্যাসিড রিফ্লেক্স বলা হয়, ঠিক আছে? তো এই অ্যাসিড রিফ্লেক্সটা কেন হয়? এই অ্যাসিড রিফ্লেক্সটা কি হয়, আমরা যে খাদ্য খাবার খাচ্ছি আমাদের পেটে কিন্তু এক ধরনের অ্যাসিড থাকে, যেটাকে বলা হয় আমাদের জঠাগ্নি বলা হয়, আয়ুর্বেদের ভাষায় বলা হয় জঠাগ্নি। এটার কাজ কি, যে আমাদের পেটে যে খাদ্য খাবারগুলো ভেতরে ঢুকছে সেটাকে হজম করানো, এটা আমাদের দরকার। কিন্তু আমাদের খাদ্য খাবার যদি ঠিক মতো না থাকে, মানে যেই খাদ্য খাবারগুলো খাচ্ছি তার মধ্যে যদি অতিরিক্ত অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, অ্যাসিডিক খাদ্য খাবার, তাহলে কি হবে, ওই অ্যাসিডের মাত্রাটা অনেক বেশি বেড়ে যাবে। আলটিমেটলি আমার খাওয়াটার থেকে কি হচ্ছে, অতিরিক্ত মাত্রায় যেটা আমার দরকার নেই সেটা যখনই বেরিয়ে যাচ্ছে তখন আমার পেটের মধ্যে ওটা কিন্তু থেকে যাচ্ছে, এবং দিনের পর দিন এটা থাকতে থাকতে কি হয়, তখন কি হয়, আমার যে ফুড পাইপটা, মানে যেই খাদ্য নালী যেটা বলি, মুখ থেকে আমাদের স্টমাকে গেছে, এই পার্টটার মধ্যে ইসোফিগাস বলা হয়। এই জায়গাটাকে কি হয়, এখানে কিন্তু এটা পাতলা হতে থাকে, এবং এখানে যে একটা কপাটি আছে, মানে স্টমাক আর এই ফুড পাইপের মধ্যে যে একটা দরজা আছে, সেইটা দরজাটা বন্ধ হয়ে থাকে। যখন আমরা খাবার খাই সেটা ভেতরে খুলে যায়, ঢুকে যায় খাবার, আবার বন্ধ হয়ে যায়, তখন এটা কিন্তু লুজ হয়ে যায়। তখন কি হয়, অতিরিক্ত অ্যাসিড থাকার ফলে এই অ্যাসিডটা উল্টো দিকে আমাদের মুখের ওপর দিকে আসা শুরু করে, তখনই আমাদের কিন্তু ওই অ্যাসিড হয়েছে, গলা বুক জ্বলছে, এই ব্যাপারটা কিন্তু আমরা ফিল করতে পারি। তো এর জন্য প্রথম যেটা করতে হবে, মাথায় রাখতে হবে, আমার এই অ্যাসিড পরিমাণ কমাতে গেলে আমার খাদ্য খাওয়ার ধরনটা কিন্তু চেঞ্জ করতে হবে। আমার অ্যালকালাইন ফুড খেতে হবে। অ্যালকালাইন ফুড মানে যার মধ্যে ধরুন ক্ষার পদার্থ আছে সেই রকম খাদ্য খাবার খেতে হবে। অম্ল ধরনের খাদ্য খাবার খাওয়া চলবে না। অম্ল ধরনের খাদ্য খাবার রয়েছে বেশিরভাগটাই প্রোটিন জাতীয় খাদ্য খাবারের মধ্যে বেশিরভাগটা, এবং অতিরিক্ত ভাজা পোড়া এগুলো খাওয়া চলবে না। তার সাথে সাথে কি হচ্ছে, এবার ক্ষার জাতীয় খাদ্য খাবার কি বলবো, ক্ষার জাতীয় খাদ্য খাবার আমরা পাবো বিভিন্ন শাকসবজি এবং ফলমূলে। এইভাবে যদি আমি খাবারটা বদলাতে থাকি এবং সঠিক টাইমে খাদ্য খাবার খাই, রাতের ঘুম ঠিক মতো হয় এবং জলের পরিমাণ বেশি থাকে শরীরে, মানে গ্রহণ করি, তাহলে দেখবেন আস্তে আস্তে এই প্রবলেমগুলো কিন্তু ঠিক হতে থাকছে। ইতিমধ্যে আরেকজন চলে এসেছেন টেলিফোনে। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। আমার মাথা প্রচন্ড ড্যান্ড্রাফ। হ্যাঁ। মাথা খুব ড্যান্ড্রাফ। আচ্ছা, মাথায় ড্যান্ড্রাফ কতদিন ধরে হয়েছে? হ্যাঁ, একটু স্পষ্ট করে বলুন, কতদিন ধরে রয়েছে মাথায় ড্যান্ড্রফের সমস্যা? না, এই বর্ষাকালটা পড়ার পর থেকে হচ্ছে। আচ্ছা আচ্ছা, চুল উঠছে এখন? হ্যাঁ, মাথা প্রচুর ড্যান্ড্রাফ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এর জন্য আপনি কি কোনো কিছু করেছেন বা কিছু লাগাচ্ছেন ঠিক করার জন্য? না না না, আমি কিছু লাগাইনি, আমি ওই না করতে নাকি আর কিছু। আচ্ছা ঠিক আছে, শুনতে থাকুন, আমি বলছি। এই যে মাথার খুশকিটা, এটা কিন্তু বর্ষাকালে ঠিকই বলেছেন, এটা যেহেতু ফাঙ্গাল একটা ব্যাপার থাকে, তো সেটা কিন্তু স্যাঁতস্যাঁতে ওয়েদারে বেড়ে যায়। আবার কখন বাড়বে, শীতেও কিন্তু বেড়ে যাবে। কেন বাড়বে শীতে? কারণ স্ক্যাল্পটা তখন কিন্তু আমাদের ড্রাই হতে থাকে, তখন কিন্তু খুশকির মাত্রাটা বেড়ে যায় যাদের খুশকি রয়েছে। এবার প্রথম কথা হচ্ছে, এটাকে আপনারা কিভাবে তাড়াতে পারবেন। ফার্স্ট যেটা আমাদের বেসিক করা দরকার, সেটা হচ্ছে আপনার যে চিরুনিকে পরিষ্কার রাখুন। না হলে আপনার চিরুনি থেকে আপনার আবার এটা বাড়বে, অথবা আপনার চিরুনি যদি অন্য কেউ ইউজ করে তারও কিন্তু হবে। তাই অন্যের চিরুনি ইউজ করবেন না, নিজের চিরুনি ব্যবহার করুন, পরিষ্কার করবেন, প্রত্যেক একদিন দুদিন ছাড়া ছাড়া কিন্তু চিরুনিটাকে পরিষ্কার করবেন, এটা মাথায় রাখবেন ফার্স্ট। দ্বিতীয়ত হচ্ছে, মাথায় প্রপার
শ্যাম্পু করতে হবে, সপ্তাহে 3 দিন অ্যাটলিস্ট আপনার শ্যাম্পু করতে হবে, অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু। সেই শ্যাম্পুটা কিন্তু যাতে প্রাকৃতিক হয়, মানে ন্যাচারাল বা হার্বাল হয়, সেইটা মাথায় রাখতে হবে। কারণ কেমিক্যালস দিলে সেইটা ঠিক করতে গিয়ে অন্যদিকে প্রবলেম হয়ে যেতে পারে, এত ড্রাই হয়ে যাবে স্ক্যাল্প, তখন আবার নতুন প্রবলেম আসতে পারে, সেটা মাথায় রাখবেন। তৃতীয়ত যে ব্যাপারটা হচ্ছে, তার সাথে কিন্তু কিছু লোশন আছে, অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন, সেগুলো লাগাতে হয়। এই যে প্রোডাক্টগুলো বলছি, এগুলো কিন্তু আপনারা আমাদের কাছেও পেয়ে যাবেন। আমাদের যে এনবিপির লা এলিগেন্স বলে যে সংস্থাটা আছে আমাদের, সেখানে কিন্তু এই চুলের সমস্যা, স্কিনের সমস্যার স্পেশাল সব ব্যবস্থা রয়েছে ট্রিটমেন্টের, ঠিক আছে। এবং তার পাশাপাশি যদি আপনার এই যে লা এলিগেন্সের যে থেরাপিগুলো হচ্ছে, এই যে খুশকির জন্য থেরাপি আছে, সেগুলো করান, দেখবেন অল্প দিনের মধ্যে কিন্তু খুশকি আস্তে আস্তে নেই হয়ে যাচ্ছে। এবং আমরা যেভাবে মেনটেন করতে বলবো, মেনটেন করলে খুশকিটা কিন্তু প্রত্যেক বছর ফিরে ফিরে আসবে না। খুশকি যদি কারো বেশি থাকে তাহলে চুল নষ্ট করবে, তার পাশাপাশি যেটা হবে আপনার কিন্তু মুখে, বুকে, পিঠে এই জায়গায় কিন্তু র্যাশও হতে পারে, যেগুলো ব্রণর মতো দেখতে হবে। লা এলিগেন্স যা কিনা আমাদের বাহ্যিক সৌন্দর্যকে আরো বেশি করে ফুটিয়ে তোলে। লা এলিগেন্স হচ্ছে এমনই একটি অর্গানাইজেশন, এমনই একটি নতুন উদ্যোগ এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের দ্বারা, যেখানে অ্যাস্থেটিক বিউটিফিকেশন নিয়েই কাজকর্ম করা হয়। আপনার প্রেজেন্সটা কিন্তু আপনাকে অনেকটা কনফিডেন্স দেয়। আপনি একবার খেয়াল করে দেখুন, আপনি যখন কোনো জায়গায় যাচ্ছেন, যদি সেটা ইন্টারভিউ হয়, যদি সেটা এমন কোনো জায়গা হয় যেখানে আপনাকে খুব সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করতে হচ্ছে, তখন কিন্তু আপনি প্রচন্ড চিন্তিত হয়ে যান যে আপনার আউটলুকটা কিরকম রয়েছে। তার উপরে কিন্তু আমরা অনেকটা নিজেদেরকে কনফিডেন্ট ফিল করি, যার জন্য কিন্তু আমাদের বাইরে থেকে সুন্দর থাকাটাও খুবই প্রয়োজন, এবং অবশ্যই সুন্দর থাকা প্রয়োজন ভেতর থেকেও। কারণ আমাদের একটাই শরীর, সেই শরীরটার বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুটো সমস্যার সমাধান আপনি যখন এক জায়গায় পেয়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনার বাহ্যিক সৌন্দর্য বলুন বা আভ্যন্তরীণ যা কিছু সমস্যা রয়েছে সবকিছুর একটা হোলসাম সলিউশন এক জায়গায় এসে পেয়ে যাচ্ছেন যখন, তখন কিন্তু আপনার মনটাও খুব ভালো থাকছে। যার ফলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আপনার সমস্ত দিকটা নিয়ে কিন্তু একসাথে আপনাকে একটা খুব সহজে, খুব সহজলভ্যভাবে সমস্যার সমাধান করে দিচ্ছে। যেখানে আপনি মনের সমস্যা, আপনার শারীরিক সমস্যা, আপনার সৌন্দর্যের বৃদ্ধি, আপনার মানসিক সমস্যা, সমস্ত কিছু একসাথে একটা খুব সহজভাবে সমৃদ্ধি পেয়ে যাচ্ছেন, যাতে আপনি আরো দিনকে দিন সুন্দর হয়ে ওঠেন ভেতর থেকে এবং বাইরে থেকে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পেটের বিভিন্ন রকম সমস্যা। আমরা ইতিমধ্যে ফোন পেয়েছি যেখানে আমরা জানতে পেরেছি যে দীর্ঘদিন ধরে গ্যাসের সমস্যায় ভুগছিল। আমাদের প্রথম আলোচনাটাই আজকে ছিল যাদের কিনা দিনের শুরুতেই, মানে ঘুম থেকে উঠেই, প্রাতঃক্রিয়ার আগে এবং পরে সমস্যা থেকে যাচ্ছে তাদেরকে নিয়ে। এবারে আমরা আসবো তাদের সেই সমস্যা নিয়ে যারা বলে তাদের খিদে পায় না। এই খিদে না পাওয়ার কি কারণ থাকতে পারে? দেখুন, আমাদের যে ডাইজেশন বা ডাইজেস্টিভ প্রসেস, মানে হজমের যে প্রক্রিয়াটা, তার মধ্যে আমাদের লিভার কিন্তু একটা বড় রোল প্লে করে। এবার লিভার কিন্তু দেখা যাবে আমাদের ভারতবাসীদের মধ্যে যদি প্রত্যেক 10 জনের মানে লিভারের কোনো রকম পরীক্ষা করা হয়, তাদের দেখা যাবে 6 জনেরই কিন্তু লিভারের সমস্যা রয়েছে কিছু না কিছু, ঠিক আছে। কারো দেখা যাবে ফ্যাটি লিভার হয়ে গেছে, কারো দেখা যাবে বিলিরুবিন বেশি হয়ে গেছে, কারো দেখা যাবে যে লিভারটা বড় হয়ে গেছে, এরকম আলাদা আলাদা সমস্যা হয়। এবং যার ফলে দেখা যায় কিছু ব্লাড টেস্টে, কিছু রিপোর্ট এমন বেরায় ব্লাডের টেস্টে, যেটা বোঝা যায় যে লিভারের কিন্তু ফাংশন ঠিক মতো হচ্ছে না। এই যে লিভার, তাহলে আমাদের লিভারটাকে সবার আগে কিন্তু প্রোটেক্ট করতে হবে। লিভার প্রোটেক্ট করতে গেলে আমি কিছু বলে দিচ্ছি, ঘরোয়াভাবে আপনারা এটা করবেন। লিভারকে ডিটক্স করতে হয়। লিভারকে ডিটক্স বলতে, লিভারকে যে লিভারের মধ্যে যে বর্জ্য পদার্থ জমতে থাকে আমাদের খাদ্য খাবারের ফলে, সেগুলোকে কিন্তু আমার আস্তে আস্তে বের করে দিতে হবে। এবার কেন বর্জ্য পদার্থটা জমে? কারণ লিভারের একটা ধর্ম আছে, বিভিন্ন কাজের মধ্যে তার একটা বড় কাজ হচ্ছে শরীরে, ব্লাডে যাতে কোনো টক্সিন না ঢোকে বা ব্লাডে যাতে কোনো ইমপিউরিটি না ঢোকে শরীরে। সেটার জন্য কি করে, যত কিছু আমরা মুখ দিয়ে গ্রহণ করি আগে সেটা লিভার ছাঁকনির মতো ছেঁকে দেয়, তারপরে কিন্তু যেটা ভালো বা প্রয়োজন শরীরে সেটাকে লিভার অ্যালাউ করে ব্লাডে যেতে, আর না হলে সে কিন্তু নিজের মধ্যে রেখে দেয়, আটকে দেয়, ঠিক আছে। তো এরকম আমাদের খাদ্য খাবারের ধরন যদি ভালো না হয়, তাহলে কিন্তু লিভার আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে থাকে। এবার তাহলে লিভারকে আমরা বললাম যে তাহলে ওকে গার্ড দেবো, প্রোটেক্ট করব, ডিটক্স করব। কিভাবে? ঘরোয়াভাবে। ঘুম থেকে উঠে সবচেয়ে প্রথমে দেখবেন আপনি একটু লেবু জল খাবেন,
হালকা গরম জলের মধ্যে অল্প লেবু চিপে এটা খাবেন, 1 গ্লাস জল খেয়ে নেবেন। তারপর মোটামুটি আধ ঘন্টার মধ্যে কোনো খাবার খাবেন না। তারপর আবার কি করবেন, লিভারের ফাংশনটাকে ভালো করার জন্য, লিভারের যাতে বাইল সিক্রেশন ঠিক হয়, তৈরি হয়, সবকিছুর জন্য আপনি আরেকটা জিনিস করবেন, যে বিট এবং গাজর, বিট আর গাজরের কিন্তু রসটা, ওটা আপনি কি করতে পারেন, বিট একটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিলেন টুকরো টুকরো করে, গাজরকেও কেটে নিলেন, তারপরে তার মিক্সির মধ্যে দিয়ে তার সাথে অল্প জল মিলিয়ে ওটাকে আপনি কিন্তু মানে গ্রাইন্ড করে নিলেন। তাহলে কি হবে, তার সাথে আরেকটু বেশি করে জল নিয়ে মিশিয়ে এবার ছাঁকনি দিয়ে ছেঁকে যে রসটা বেরোচ্ছে, সেই রসটা আপনি খালি পেটে গ্রহণ করছেন। ঠিক আছে, এইটাই কিন্তু আপনার ডিটক্সে সাহায্য করবে লিভারকে। তারপরে কিছুদিন, অ্যাটলিস্ট 1 সপ্তাহ, এগুলো কিন্তু কিছুদিন করবেন, মানে একদিন করে ছেড়ে দেবেন না। লেবু জলটা ডেলি খাবেন, যেটা আমি বললাম, এটা 7 দিন করুন, বিট গাজরের রসটা। এবং তার সাথে সাথে আর কি করবেন, যে 7 দিন ধরে খুব হালকা খাবার খাবেন, মানে ব্রেকফাস্টটা যতটা পারবেন, পারলে ফল দিয়ে ব্রেকফাস্ট করুন। যাদের ধরুন খুব ফল খেতে অসুবিধা আছে, তারা একেবারে হালকা খাবার খাবেন, মানে ধরুন একটা রুটি নিলেন, মাল্টিগ্রেন বিভিন্ন কিছু মিশিয়ে একটা রুটি তৈরি হয় অনেক সময়, সেগুলো খেলেন, অথবা দেখা গেল ওটস দিয়ে, ভেজিটেবলস দিয়ে একটু প্রেসারে সিটি দিয়ে নামিয়ে একটা খাবার হলো, সেই খাবারটা খেলেন। দুপুরের খাবারটা রাখবেন হচ্ছে ভেজ, মানে 1 সপ্তাহ শরীরকে ডিটক্স করার জন্য ভেজিটেবলস খেতে হবে বেশি বেশি মাত্রায়, এবং নন ভেজ একদম অ্যাভয়েড করবেন। তার রান্নার মধ্যে আপনি কিন্তু রসুনটা দিতে পারবেন, রসুনটা দিলে কিন্তু আমাদের ডাইজেশনেও হেল্প হয়। আদা দেবেন, যাদের পাইলসের প্রবলেম নেই তারা কিন্তু আদাও দিতে পারবেন, আদা দেবেন, তাতে কিন্তু আমাদের ডাইজেশনে হেল্প হবে। এইভাবে করে করে বিভিন্ন শাকসবজি বানিয়ে চেষ্টা করবেন বেশিটাই কিন্তু সেদ্ধ খাবার, যত কম তেল দেবেন তত ভালো থাকবেন। সেদ্ধ খাবার চেষ্টা করুন, তার সাথে সাথে ডাল খান, এইভাবে করে খেয়ে। এবং তারপর একটু দইয়ের ঘোলটা কি, একেবারে পাতলা দই নিয়ে আসবেন, মানে কম ক্রিমওয়ালা দইটা নিয়ে আসবেন কিনে, সেটার সাথে জল মিশিয়ে বেশি করে মিক্সিতে গ্রাইন্ড করে ওপর থেকে ফেনাটা ফেলে দেবেন। তারপরে যে অংশটা থাকবে তার মধ্যে একটু জিরে, মৌরি আর জোয়ানের গুঁড়ো 1 চামচ নিয়ে ওটার মধ্যে, মানে আগে বাড়িতে ওটা বানিয়ে রেখে দেবেন, জিরে, মৌরি, জোয়ান, এটা 3টে গরম করে একটু মিক্সিতে গ্রাইন্ড করে 1 কৌটো বানিয়ে রাখবেন, তার থেকে 1 চামচ নিয়ে ওটা ঘোলটাকে বানিয়ে একটু 1 চিমটি বিট নুন দিয়ে ওটা খেয়ে নেবেন। এটা হচ্ছে আপনার দুপুরে খাওয়া হয়ে গেল। সন্ধেবেলা গ্রিন টি খাওয়ার চেষ্টা করুন, গ্রিন টিও কিন্তু লিভারকে ডিটক্স করে। অথবা যাদের কফি খাওয়ার অভ্যাস আছে, চিনি ছাড়া একটু গুড় দিয়ে, বা ধরুন একেবারেই কিছু ছাড়া আপনি ব্ল্যাক কফিও খেতে পারেন, এটাও কিন্তু আপনার লিভারকে ভালো ডিটক্স করবে। এইভাবে করুন, এবং রাতের খাবারটা অনেক আগে করে ফেলুন, মোটামুটি 7টা, 7:30টার মধ্যে চেষ্টা করুন খেয়ে নিতে। আর জলের পরিমাণ মিনিমাম যাতে আপনার হয়, আপনার যদি ওজন হয় 5 কেজি, 50 কেজি, তাহলে ইন্টু 5, তাহলে হচ্ছে 25, মানে 2 কেজি 500 ml, ঠিক আছে, মানে 2 কেজি 500 জল আপনার কিন্তু খেতে হবে। এইভাবে করে হিসাব করে খাবেন, মানে পার কেজিতে 50 ml জল খাবেন। এইভাবে করুন, দেখবেন আপনার 7 দিনের মধ্যে কিন্তু লিভারটা অনেক ঠিক হয়ে যাবে। এবং তাতে কি হবে, আপনার যে সমস্যাগুলো হচ্ছিল সেটা যদি কারো খুব মারাত্মক হয়ে থাকে তাহলে দেখবেন কমে এসছে, যাদের ধরুন অল্প ছিল তারা দেখবেন একদম ঠিক হয়ে গেছেন। যাদের খুব মারাত্মক তারা বলবো এটা করার পরেও যদি দেখছেন যে হ্যাঁ প্রবলেমটা এখনো আছে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারে কল করে। আমাদের এখানে প্রপার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হবে, যেটা আপনাকে সম্পূর্ণ কিওর করে দেবে। দেখে নেব টেলিফোনে কে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার, হ্যাঁ আমি বলুন। হাওড়া থেকে অশোক দে বলছি। আচ্ছা, কি সমস্যা রয়েছে অশোক বাবু? হ্যাঁ ডাক্তারবাবু, আমার খাবার খাওয়ার পরে পেটে ব্যথা করে। আচ্ছা, এটা হ্যাঁ, 5-10 মতো হয়ে গেল। আচ্ছা, আপনার খাওয়ার ধরনটা একটু বলুন, কি কি খাবার খান? একটু রিচ খান। আর আপনার যে পটি কি ক্লিয়ার হয়, রেগুলার হয়? না, মাঝে মাঝে হয় না। আচ্ছা, এবার একটা যেটা কাজ করতে হবে, রিচ খাওয়াটা আপনার বন্ধ করতে হবে, ঠিক আছে? কি করবেন, আপনার যদি রিচ দেখছেন আপনার রিচ খাওয়াটাই এসছে আপনার সামনে, কোনো উপায় নেই, সিম্পল ভাত নেবেন, ভাত সবচেয়ে ভালো হজম হয়, ঠিক আছে? ভাত নেবেন, ভাতের সাথে ডাল নিয়ে নেবেন, এবং সবজি থেকে ঝোলটা বাদ দিয়ে সবজি তুলে খাবেন। যদি মাছ, মাংস, ডিম থাকে, সেটা ঝোলটা না খেয়ে, গ্রেভিটা না খেয়ে শুধু মাংসগুলো
বা ডিম বা মাছ তুলে খাবেন। ডিমটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন, আর রেড মিট খাবেন না, ঠিক আছে? তো এইভাবে একটু মেনটেন করুন, দেখবেন একটু ইমপ্রুভমেন্ট পাবেন। আরেকটা আগে একটু যেটা বললাম, ওই জিরে ধনে মৌরি, এই জিরে জোয়ান মৌরি, এই তিনটে একসাথে একটু গরম করে এক মিক্সিতে গুঁড়ো করে রেখে দেবেন 1 কৌটো। ওটা কি করবেন, যদি দইয়ের ঘোল দিয়ে খেতে পারেন ভালো, যদি সম্ভব না হয় তাহলে খাবার থেকে উঠে দুবেলা ওই 1 চামচ মুখে দিয়ে অল্প জল খেয়ে নেবেন, দেখবেন তার সাথে একটু বিট নুন মিশিয়ে নেবেন। এটা করবেন, দেখবেন আপনার কিন্তু ডাইজেশনে হেল্প হবে। তাও যদি দেখছেন সমস্যা রয়ে যাচ্ছে, অবশ্যই বলবো আমাদের কাছে আসুন, আমাদের কাছে এসে ট্রিটমেন্ট আছে, প্রপার ট্রিটমেন্ট করুন আয়ুর্বেদ, একেবারে কিন্তু আপনাকে নিরোগ করা যাবে। একদমই কিন্তু তাই। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সবসময় এটাই চেষ্টা করে থাকি, শুরুতে আপনাকে এমন কিছু টিপস বা টোটকা দেওয়ার যা কিনা জীবনদায়ী টিপস, যা কিনা আপনার বাড়ির মধ্যেই রয়েছে, আপনার বাড়ির আশেপাশে, আপনার হাতের কাছে রয়েছে, যা আপনি প্রত্যেক দিন খাচ্ছেন, কিন্তু সঠিক পরিমাণ বা সঠিক পদ্ধতিটা জানেন না, যে কিভাবে খেলে সেটা আপনার মধ্যে যা সমস্যা রয়েছে সেটার খুব সহজলভ্য একটা সমাধান তৈরি করে দিতে পারে। তার জন্যই কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমেই আপনারা জানতে পারেন যে কোন খাবারটা কোন পরিমাণ খাওয়া উচিত, কোন খাবারটা আপনার জন্য সুটেবল নয়, কোন খাবারটা আপনাকে বেশি করে খেতে হবে, ইত্যাদি সমস্ত কিছু। আমরা যে আলোচনায় ছিলাম আজকে পেটের সমস্যা, তার আমরা সকাল এবং দুপুর পেরিয়ে এবার আসি একটু সন্ধ্যের দিকে। যারা বিশেষত বাইরে কাজ করতে যান, মানে অফিস যান বা অন্যান্য বিভিন্ন রকম প্রফেশনের মাধ্যমে যুক্ত রয়েছেন, তাদের জন্য একটা বিশেষ টিপস আমরা আজকে দেব, যেখানে আমরা জেনে নেব যে সন্ধেবেলার খাবার বেশি কিছু ক্যারি করা সবসময় সম্ভব হয় না। আমরা সকালে বাড়ি থেকে খাবার খেয়ে বেরোই, সেটা আমাদের মায়েরা বা যারা বাড়িতে করে দিচ্ছেন আমাদের রান্নাটা, তারা করে দিচ্ছেন, তারা আমাদের দুপুরের টিফিন প্যাক করে দিচ্ছেন, তারা আমাদের রাতের খাবারও তৈরি করে দিচ্ছেন। একজন মানুষের পক্ষে বা যদি একাধিক জন থাকেন, এতগুলো টিফিন বা এতগুলো খাবার কিন্তু প্যাক করে দেওয়া সবসময় সম্ভব হয় না। এবার অনেকেই আছে যাদের অল্প খেলে খিদে মিটে যায়, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু অনেকে আছে যাদের মেটাবলিজম খুব হাই। এর আগে আমরা এর উপরে অনুষ্ঠান করেছি, আপনারা যারা প্রত্যেকদিন আমাদের দেখেন তারা জানেন। তো যাদের সেই মেটাবলিজম খুব হাই, যাদের বারবার খিদে পায় এবং বেশি খিদে পায়, তারা এই সন্ধ্যেবেলার খাবারে কি ধরনের খাবার খেলে মোটামুটি আরো 2-3 ঘন্টা স্টে করে যেতে পারে এবং বাড়ি ফিরে, অনেকেই আছে যারা একটু রাত করে খান, তাহলে তাদের এই গ্যাপটা পড়বে না, বা এই সময় যে পেটে ব্যথা বা বিভিন্ন রকম গ্যাসের সমস্যা ইত্যাদি হচ্ছে সেগুলো হবে না। এই সন্ধ্যেবেলার খাবারে কি খাওয়া উচিত? দেখুন, প্রথম কথা, যদি আপনার খিদেটাকে কন্ট্রোল করতে হয়, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের দু রকম জিনিস খেতে হয়। একরকম জিনিস হচ্ছে যেটা হচ্ছে আমাদের কি বলবো, কমপ্লেক্স স্টার্চ। কমপ্লেক্স স্টার্চ মানে যে স্টার্চ মানে বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট বললে ভালো হবে, যেগুলো শর্করা জাতীয় খাবার কিন্তু সেগুলো কমপ্লেক্স, মানে সেগুলো হজম হতে সময় লাগে। যেমন ধরুন ব্রাউন রাইস, এটা হচ্ছে এমন একটা কমপ্লেক্স স্টার্চ যেটা কিন্তু চট করে খেলেই আপনার কিন্তু হজম হয়ে যাবে না। আর এগুলো কিন্তু যেহেতু সময় লাগে, তার জন্য কিন্তু যাদের ধরুন সুগারের প্রবলেম আছে তাদের জন্য এটা খুব ভালো। এটা হচ্ছে এক ধরনের খাবার, তার মধ্যে ওটসও আছে, এই ধরনের ডালিয়া আছে, এগুলো। আচ্ছা, আর ধরুন রাইস টাইস যেগুলো আছে, এগুলো হচ্ছে সিম্পল স্টার্চ, এগুলো চট করে হজম হয়ে যায়, ঠিক আছে? এর জন্য বলা হয় যে যখন পেটের গন্ডগোল হয় তাহলে যেটা সহজে পাচ্য, মানে সহজভাবে হজম হয়, সেগুলোই খাওয়া উচিত। আচ্ছা, এটা গেল। তার সাথে সাথে আরেকটা যেটা আপনার কিন্তু খিদেটাকে মেরে দেবে, সেটা হচ্ছে প্রোটিন। এবার প্রোটিন জাতীয় খাবার কিসে কিসে আছে? সাধারণভাবে আমরা দেখতে পাই ডিম আছে, আপনার কাছে মাছ আছে, মাংস আছে, এগুলো হচ্ছে নন ভেজের মধ্যে। আর ভেজের মধ্যে কি দেখতে পারি আমরা? সয়াবিনস, এটা দেখতে পাচ্ছি, মাশরুম, এটা দেখতে পাই, তার সাথে পনির, এটা আছে। আর আরো যেটা আছে সেটা হচ্ছে খুব সুন্দর, যেগুলো আমরা বিভিন্ন রকমের লেন্টিকেলস বলা হয়, মানে ধরুন ডাল জাতীয় জিনিসগুলো, ঠিক আছে? এবার তাহলে আপনি কি খাবেন? তাহলে আপনার এখন উচিত, যদি ক্যারি করতে অসুবিধা হচ্ছে, শুকনো ছোলা সবচেয়ে ইজি। আপনার না বানাতে হবে, না গোলাতে হবে, না গরম করতে হবে, না কিছু। শুকনো ছোলা যে প্যাকেটের মধ্যে পাওয়া যায়, সেরকম একটা প্যাকেট সবসময় আপনার ব্যাগে রেখে দেবেন। এটা আপনার বানিয়েও দিতে হলো না, জাস্ট দোকান থেকে কিনলেন, আপনার ফেলে রাখলেন, যখন শেষ হয়ে গেল আবার এবার ওটা একটু পরিমাণে বেশি খেয়ে নিলেও অসুবিধে নেই। বিকেলবেলা আপনি এরকম একটা কিন্তু স্ন্যাক্স করতে পারেন। আচ্ছা, এবার তার সাথে সাথে আরেকটা বলবো,
যদি মনে হচ্ছে আপনার বাদাম, নর্মাল বাদাম, আপনার কোনো মানে মানে আপনার হজমটায় কোনো বিঘ্ন ঘটাচ্ছে না বা অ্যালার্জি নেই আপনার বাদামে, তাহলে কি করবেন, চা, এমনি লিকার চাই নেবেন, কোনো দুধ চা খাবার দরকার নেই, অ্যাসিডিটির ফরমেশনটা বেশি হয় যেহেতু ওটা চিনি দিয়ে দুধটাকে বয়েল করা হয়। তো কি করবেন, লিকার চা, তার সাথে অল্প একটু বাদাম, যেটা নর্মাল বাদাম, ঠিক আছে, পিনাটস, ওটা খেয়ে নেবেন, দেখবেন আপনার কিন্তু খিদে অনেকক্ষণ লাগবে না। এইভাবে মেনটেন করে চলুন। হ্যাঁ, অবশ্যই বলবো এই খাবারটার পর সাথে সাথে জল খেয়ে নেবেন না, তাহলে কিন্তু ডাইজেশনের প্রবলেম হয়। যে কোনো খাবার যখনই খাবেন তার আধ ঘন্টা আগে জল খেয়ে নেবেন, এবং খাবার শেষ করার পর 40 মিনিট থেকে 1 ঘন্টা পর জল খাবেন। মাঝখানের টাইমটা কিন্তু একেবারেই জল খাবেন না, তাহলে দেখবেন আপনার ডাইজেশনেও কিন্তু অনেক বেশি সাহায্য হচ্ছে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সবসময় এই চেষ্টাই করে থাকে যাতে আপনি আরো একটু বেশি ভালো থাকেন। তার জন্য আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে, হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে, জানতে হবে যে আপনার কি সমস্যা রয়েছে, সেটা কে চিকিৎসা করবেন, কখন চিকিৎসা করবেন, কখন আপনাকে আসতে হবে, আপনাকে কিভাবে কোনো জায়গায় পৌঁছতে হবে আপনার বাড়ির কাছে যেখানে রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চেম্বার, শুধুমাত্র আপনারই জন্য। হেল্পলাইন নাম্বার 9830235527, 9830235537। কলকাতায় 3 জায়গায় চেম্বার রয়েছে, রয়েছে ল্যান্সডাউনে, রয়েছে হাতিবাগানে এবং আমতলাতে। হাওড়া 3 জায়গায় চেম্বার রয়েছে, বাল্টিকুড়ি, বেলুর এবং শিবপুরেও। এছাড়াও মধ্যমগ্রাম রয়েছে আমাদের হেড অফিস, সেখানেও সরাসরি চলে আসতে পারেন আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করে। আজকের আলোচনা রয়েছে আমাদের পেটের বিভিন্ন রকম সমস্যা, যেগুলো খুব জেনারেলি ফোন আসে আমাদের কাছে, যেগুলো আমাদের সকলের মধ্যেই অল্প বিস্তর রয়েছে। গ্যাসের সমস্যা, অ্যাসিডের সমস্যা এবং হজমের সমস্যা, এইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা জেনে নিয়েছি কোন সময় কি ধরনের খাবার আমাদের খাওয়া উচিত, কোন খাবার কতটা সময় লাগে আমাদের শরীরের অ্যাবজর্ব হতে, এবং কোন খাবারে কতটা পুষ্টি রয়েছে, সেই সমস্তটাই আমাদের জানা দরকার ছিল, আমরা জেনেছি। এবারে আমরা জেনে নেব যারা ইতিমধ্যে আমাদের কাছে এসেছেন, চিকিৎসা করিয়েছেন, তারা কি বলছেন। আমি এসেছি সোদপুর পানিহাট থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুধীর সরকেল। আচ্ছা, আপনার পেশেন্ট কে? আমার পেশেন্ট আমার মিসেস বন্দনা সরকেল। আচ্ছা, উনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওনার গ্যাস অম্বল আচ্ছা, আর থাইরয়েড। থাইরয়েডের সমস্যা ছিল। হ্যাঁ। আচ্ছা, কি কষ্ট হতো ওনার? ওনার গ্যাস অম্বল হতো এবং থাইরয়েডের থেকে সমস্যা নানা রকম প্রবলেম হতো। আচ্ছা, থাইরয়েডের সমস্যা ছিল বলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা হ্যাঁ। দিয়েছিল। আচ্ছা, তারপরে এখন সেটা মোটামুটি মানে 30-35 বছর ধরে। 30-35 বছরের পুরনো সমস্যা। হ্যাঁ। দুটো সমস্যা বললেন, একটা হচ্ছে গ্যাস অম্বল আর একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। আচ্ছা, আপনি আগে তো নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি দেখিয়েছি, কিচ্ছু হয়নি। আচ্ছা, যেরকম তেমনই ছিল আর কি, হ্যাঁ। সমস্যার সমাধান হয় কিচ্ছু হয়নি। আচ্ছা, মানে ওই 2-4 দিন বন্ধ ছিল, হুম। তারপরে আবার হয়েছে। আবার হয়েছে, মানে ওষুধটা ছাড়তে পারেননি তখন? না। আচ্ছা, তারপর আমাদের এনবিপি তে এসে ট্রিটমেন্ট চালু করেছে? হ্যাঁ, আমি দেখলাম যে আমি বিনোদ শর্মাকে দেখলাম। আচ্ছা। এই শর্মাকে দেখলাম যে আমি ডিসিশন নিলাম যে আমি আয়ুর্বেদিকে আসবো। আচ্ছা, বেশ। আচ্ছা, তারপর এখানে ট্রিটমেন্ট করার পর আজকের দিনে উনি কেমন আছেন? আজকের দিনে উনি ভালো আছেন। আচ্ছা, এখন কষ্টগুলো? এখন কষ্ট করলে মোটামুটি সেরকম আপাতত নেই। হ্যাঁ, গ্যাস অম্বল সব ঠিক হয়ে গেছে? ঠিক আছে, আজ ওটার জন্য একটু গ্যাসটার জন্য ট্যাবলেট খাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আগের থেকে? আর আগে তো ভালো আছে। আচ্ছা, আর যেটা থাইরয়েডের সমস্যাটা ছিল আর সেটা? আপাতত ভালো আছে। বাহ। আচ্ছা, এখন আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন? দর্শকদের জন্য বলতে চাই যে এটাই, যাদের সামর্থ্য আছে, তারা আয়ুর্বেদিক এনবিবিতে আসুন। হ্যাঁ, যদি রোগ দেখেন তাহলে পয়সা দেখলে চলবে না, আর পয়সা দেখলে রোগ দেখলে চলবে না। আচ্ছা, বাহ, একটা ভালো কথা বললেন যে দেখুন, রোগের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। মানুষের টাকা তখনই কাজে আসবে যদি তার প্রাণ থাকে। হ্যাঁ, ঠিক আছে। আমি একদিন অ্যালোপ্যাথিক দেখিয়েছি, হ্যাঁ। আমার টাকাও গেছে, হ্যাঁ, পেশেন্টও সারিনি, এবং মানে উল্টে আমার মানে ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আপনি এখন স্যাটিসফাইড তো আপনার মিসেসকে দেখিয়ে? হ্যাঁ, স্যাটিসফাইড। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ওকে। নমস্কার, আপনারা দেখছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ টেলিফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আপনারা সরাসরি টেলিফোন করে জেনে নিতে পারেন আপনার বিভিন্ন সমস্যার সমাধান। প্রত্যেককে স্বাগত জানাবো এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষজ্ঞ মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী, তাকেও স্বাগত জানাবো অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি বিভিন্ন রকম সমস্যা যা আমাদের
উদরকে অর্থাৎ কিনা আমাদের পেটকে বিভিন্নভাবে সমস্যায় ফেলে। আমরা জানবো যে কি কি ধরনের সমস্যা হতে পারে, যার জন্য আমরা দেখি কোনো সময় আমাদের পেটের কোনো একটা অংশ ব্যথা করছে, কোনো সময় বমি হচ্ছে, কোনো সময় আপনার স্টুল আটকে গেছে। এই ধরনের সমস্যাগুলো কেন হয়, সবার আগে এইটা জেনে নেব। দেখুন, এই যে সিমটম গুলো, তার বিভিন্ন রোগ আছে যেগুলো পেটের সমস্যা থেকে, মানে পেটের রোগ আছে যেগুলো থেকে হতে পারে। সেটা এমনও হতে পারে যে হজম হয়নি, আবার এমনও হতে পারে যে লিভার ড্যামেজ হচ্ছে। তো প্রথমে আমি একটু আলোচনা করে নিই যে কি কি রোগ আমরা দেখতে পাই পেটের। সাধারণত খুব কমন যেগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। এটা কিন্তু আমাদের পেটের একটা সমস্যা, যেখানে দেখা যায় আমাদের খাদ্য খাবারগুলো ঠিক মতো হজম হতে চাইছে না। কখনো কখনো দেখা যায় যে খুব কনস্টিপেশন হয়ে গেছে, আবার কখনো দেখা যায় যে লুজ মোশন হচ্ছে। দিনের মধ্যে 3-4 বার করে পটিতে যেতে হচ্ছে। সব সময় একটা যেন এমন মনে হয় যে আমার পটিটা হয়তো ক্লিয়ার হয়নি, একবারে হতে চায় না, উঠে পড়লাম, আবার মনে হচ্ছে আরেকটু গেলে ভালো হতো। এই সমস্যাগুলো কিন্তু দেখা যায়, এটাকে বলা হয় আইবিএস। এটা কিন্তু আজকাল খুব বাড়ছে দিন দিন, এবং এটাকে যদি প্রপার ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু মানুষের অসুস্থ হয়ে পড়ে, এবং তার দেখা যায় গ্যাস, অ্যাসিডিটি এগুলো তো থেকেই থাকে। ঠিক আছে, এটা একটা প্রবলেম, সমস্যা, রোগ। তারপরে আরেকটা হচ্ছে জিইআরডি বলা হয়, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল অ্যাসিড রিফ্লেক্স। এইটা কি হয় অ্যাকচুয়ালি, আমাদের যে এই যে ডাইজেস্টিভ সিস্টেমটা, এখানে যে আমাদের স্টমাকটা রয়েছে, পাকস্থলীটা রয়েছে, এখানে কিছু অ্যাসিড থাকে আমাদের। সেই অ্যাসিডটা কি করে, আমাদের খাদ্য খাবার হজম হতে সাহায্য করে, এটা আমাদের প্রয়োজন। কিন্তু তার মাত্রাটা যদি কমে যায় তাহলে কিন্তু পেটের সমস্যা হতে পারে, যে হজম হবে না। আবার যদি মাত্রাটা বেড়ে যায় তাহলে কি হবে, আমাদের হাইপার অ্যাসিডিটি। ঠিক আছে, হাইপার অ্যাসিডিটি কিন্তু প্রবলেমটা আসবে, মানে অতিরিক্ত মাত্রায় অ্যাসিড হয়ে যাচ্ছে আমার পেটের মধ্যে, তখন কিন্তু জিইআরডি হবে, গ্যাস্ট্রিক ইসোফেজিয়াল অ্যাসিড রিফ্লেক্স ডিজিজ। মানে অ্যাসিড রিফ্লেক্সটা কি, এই যে অ্যাসিডটা আমার কিন্তু এই খাদ্য নালীটাকে আস্তে আস্তে নষ্ট করবে। করতে করতে ওখানে একটা দরজা থাকে, যেই দরজাটা আটকে থাকে, খাবার খেলে খোলে, আবার যেই খাবারটা ঢুকে গেলে বন্ধ হয়ে যায়, সারাক্ষণ ওইভাবে বন্ধ থাকে। জল খেলে খুলে যাবে, আবার যেই জল খাওয়া হয়ে গেল, পাস হয়ে গেল, বন্ধ হয়ে গেল। ঠিক আছে, এই যে অ্যাসিডগুলো ওই দরজাটাকে আস্তে আস্তে কমজোরি করে দেয়, তখন দরজাটা লুজ হয়ে যায়, এবং যখন অ্যাসিড পেটে বাড়বে অ্যাসিডটা ঊর্ধ্বগামী হবে, মানে ওপর দিকে টকবক করে ফুটে ফুটে ওপর দিকে উঠতে থাকবে। এটাকেই অ্যাসিড রিফ্লেক্স বলা হয়। এইটা কিন্তু তখন আরেকটা বড় সমস্যা, যে কারণে দেখবেন গলা জ্বলছে, বুক জ্বলছে, পেইন হচ্ছে অনেক সময়। এটা একটা গেল। তারপরে আমি আবার আসবো যে পেটের সমস্যা থেকে আরেকটা সমস্যা যেটা আমরা দেখতে পাই, যে কনস্টিপেশনের সমস্যা। মানে মল ঠিক মতো কিন্তু ত্যাগ করা যাচ্ছে না, কারো একদিন হচ্ছে তো দুদিন হচ্ছে না, কারো ওষুধ খেলে হয়, না হলে হয় না। ঠিক আছে, অনেকে ওষুধ খেয়েও দেখছে না, প্রচন্ড হার্ড স্টুল, সেটা কষ্ট হচ্ছে। এইগুলো, এটা কিন্তু পেটের আর একটা সমস্যা। এবং এই যে সিস্টেমটা, ডাইজেস্টিভ সিস্টেম, পাচন ক্রিয়া যেটা আমাদের মধ্যে হয়, তার মধ্যে এই যে যখন হার্ড স্টুলটা হয় না, তখন একটা নতুন রোগকে ডেকে নিয়ে আসে, সেটা হচ্ছে পাইলস বা ফিস্টুলা, বা পাইলস, ফিশার, ফিস্টুলা, এই তিনটে। ঠিক আছে, হেমোরয়েডস বলি আমরা পাইলসকে। তো এই প্রবলেমটা কেন আসে, এই যে আমাদের যে মলদ্বার, সেখানেও একটা দরজা আছে। আমরা যখন মন চায় যে আমরা পটি করব, পটির বেগ যখন আসে, তখনও আমরা ওটা খুলে দিতে পারি। ওটা আমাদের যখনই খুলে দেয়, আমাদের মলটা বেরিয়ে যায় শরীর থেকে, আবার কিন্তু ওটা বন্ধ হয়ে যায়। এটা কিন্তু একটা সিস্টেম, ঠিক আছে, অটোমেটিক একটা সিস্টেম হতে থাকে, যেটা নার্ভ কন্ট্রোল করে। এই যে দরজাটা, তার একটা ক্ষমতা থাকে, মাংসপেশিটা কিন্তু শক্ত থাকে, যাতে একা একা না খুলে যায়। বয়সের সাথে সাথে যখন নার্ভের সমস্যা হয়, তখন দেখবেন এটা লুজ হয়ে যাচ্ছে, কন্ট্রোল করা যায় না, এই ব্যাপারগুলো কিন্তু হয়। ঠিক আছে, এবার কি হলো, যখন ওই শক্ত মাংসপেশির দরজাটাকে জোর করে করে খোলা হচ্ছে, মানে স্টুলটা যখন হার্ড হয়ে যাচ্ছে, পাথরের মতো হয়ে যাচ্ছে, জোর করে করে ওই জায়গাটা দিয়ে পাস হতে হতে কি হয়, ওই মাংসপেশিগুলোকে আস্তে আস্তে ও জখম করে দেয়, ক্ষত করে দেয়। ক্ষত হলে কি হয়, ওখান দিয়ে যখন পাস করবে, ওখানে আস্তে আস্তে ছিঁড়ে যায়, কেটে যায়, রক্তাক্ত হয়ে যায় ব্যাপারটা। যখনই ওখান দিয়ে ওরকম হার্ড স্টুল বেরোবে, তখন হয়তো রক্তও বেরোতে পারে, দেখা যাবে প্রচন্ড পেইন হচ্ছে, জ্বালা করছে, কষ্ট হচ্ছে। এবং এক সময় কি হয়, এই মাংসপেশিগুলি ঝুলে যায়, ঝুলে বাইরের দিকে চলে আসে, মলদ্বারের বাইরে চলে আসে। ঠিক আছে, যেটাকে আমরা বলি এক্সটার্নাল পাইলস।
ছোট ছোট গোটা 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 মতো হয়ে থাকে, ওটা অ্যাকচুয়ালি মাংসপেশিগুলো। এগুলো সাধারণত কি হয়, অনেক সময় অপারেশন করে দেওয়া হয়। অপারেশন করলে কারো কারো ক্ষেত্রে দেখা গেছে, আমাদের কাছে যখন পেশেন্ট আসছে আবার তার হয়েছে, কারো কারো দুবার অপারেশন হয়ে গেছে, কিন্তু ভেতরটা ঠিক হচ্ছে না। এবং অপারেশন করতে করতে আলটিমেটলি মাংসপেশিগুলো কেটে দিলে কি হবে, ওই জায়গাটা এমনিতেই লুজ থেকে যাবে, তখন আর কিন্তু আপনি চেষ্টা করলেও আপনার মল যে দাঁড়টা সেটাকে কিন্তু বন্ধ করতে ঠিক মতো পারছেন না। তখনই কিন্তু দেখা যাবে পায়খানা ধরে রাখতে পারে না, চট করে বেগ পেলেই করে ফেলতে হচ্ছে, এই ব্যাপারগুলো আসে। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আছে, যেই ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু যতগুলো রোগের কথা আলোচনা করছি সবগুলোকে কিন্তু ইমপ্রুভ দেওয়া যায়, পেশেন্টকে ডেভেলপ করা যায়, মানুষ কিন্তু দেখা যাচ্ছে এতে কিন্তু সুস্থ হচ্ছে। আমরা দেখে নেব টেলিফোনে কে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি শ্রীরামপুরে থাকি। হ্যাঁ। আচ্ছা, কি সমস্যা রয়েছে আপনার? সমস্যা বলতে আমার প্রবলেমটা একটু অন্যরকম, মানে আমার না মাঝের মধ্যে একটু ঘাড়ে ব্যথা হয়, কাঁধে ব্যথা হয়, হ্যাঁ মানে গোলা বাংলায় যাকে বলে একটু ল্যাদ লাগে মাঝের মধ্যে, বিরক্তিকর লাগে। আপনার বয়স কত? 25। 25। আপনি কি করেন? হ্যালো, মানে আপনি কি করেন, কোনো কাজকর্ম করেন নাকি ঘরে আছেন আর কি? না না না, আমি কাজের মধ্যেই থাকি, আচ্ছা, আপনার অ্যাকাউন্টের কাজ করি। আচ্ছা, অ্যাকাউন্টস এর কাজ করেন, তার মানে ঘাড় নামিয়ে বসে কাজ করতে হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা প্রায় 1 বছর হয়ে গেল, 1 বছর ধরে। আচ্ছা, মানে ঘাড়ের ব্যথাটা হচ্ছে মেন। আরেকটা কি প্রবলেম বলছিলেন আপনি? লেথার্জি আছে। ঘাড়ের ব্যথার থেকেও ওই ল্যাদ লাগে একটু, মানে আলসেমি লাগে ও মাঝে আচ্ছা মধ্যে। আচ্ছা, বুঝতে পেরেছি, লেথার্জি আছে, আলসেমি লাগছে। আপনার ওজন কি খুব বেশি? আমার হাইট হচ্ছে 5.4 আর ওয়েট 58, এরকম 58 59। আচ্ছা, 58 59। আর কোনো সময় থাইরয়েড টেস্ট করেছেন আপনি? না, থাইরয়েড টেস্ট করানো তো হয়নি। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন আমি বলছি। প্রথম যে ব্যাপারটা হচ্ছে যে এই যে লেথার্জি ভাবটা বা অলস ভাবটা, এইটা তৈরি হয় কেন? আমাদের লাইফস্টাইল থেকে, ঠিক আছে? কারো কারো ক্ষেত্রে যে দেখা যায় যদি থাইরয়েড থাকে তাহলে তাদের এই লেথার্জি ভাবটা থাকে, মনে হচ্ছে শুয়ে আছি আর একটু পরে উঠবো, আর একটু পরে উঠতে গিয়ে মনে হচ্ছে আর একটু, মানে অ্যালার্ম যদি দিয়ে দেয় দেখা যাবে 5বার 6বার অ্যালার্ম বাজছে তারপরে সে উঠতে পারছে, কারণ না হলে তার শরীরের মধ্যে সেই এনার্জি লেভেলটাই কম, ঠিক আছে? এটাকে কিন্তু একটা লাইফস্টাইল প্রবলেম। এটার মেন কারণ একটা হয় যে অনেক রাত্রে ঘুমানো। যখন আপনি অনেক রাত্রে ঘুমোবেন, এবার তারপরে দিনে ধরুন আপনি 6টার জায়গায় 12টাতেও ওঠেন, কিন্তু ওই লেথার্জি ভাবটা আপনার থাকবে, ওই এনার্জিটা কিন্তু আপনার শরীরে আসবে না। কারণ আমাদের যে হরমোনস গুলো সেগুলো আলোর সাথে কিন্তু রিলেটেড আছে। আমাদের রাত্রে শোবার সময় যে ভালো হরমোনটা, গুড হরমোনটা সিক্রেশন হয় সেটা অন্ধকারেই হয়, ঠিক আছে? এবং আমাদের বডি রিপেয়ার করে, রিপেয়ার যে কোনো ক্ষয়ক্ষতি সারাদিনে যেটা হয় সেটা রিপেয়ার হয় আমাদের মিডনাইটে, ধরুন 12টা। এবার এটা একটা প্রসেস চলে যতক্ষণ অন্ধকার থাকে বা আমরা ঘুমিয়ে আছি। তো এই টাইমটাই যদি আপনি জেগে থাকেন, আপনার মধ্যে যদি রেডিয়েশন হয়, অনেকেরই কম্পিউটারে কাজ করতে হয় বা মোবাইল ঘাটছে, ঠিক আছে, এইসব করতে হয়, তাহলে অটোমেটিক আপনার কিন্তু ওই ভালো হরমোনটা প্রথম কথা বেরাবে না। এবার কি হবে, বেরাবে না, বেরিয়ে খারাপ হরমোনটা বেরাবে, মানে স্ট্রেস হরমোনটা বেরোতে থাকে। তাতে কি হবে, আপনার ঘুমটা চলে যাবে, প্রথম কথা। এবার আপনি সারাদিনের পর কাজকর্ম করে যেহেতু টায়ার্ড হবেন, হতে হতে দেখা গেল আপনার রাত 3টেতে ঘুমোচ্ছেন আপনি। তাতে কি হবে, আপনার যে ঘুমটা কিন্তু ঠিক হলো না, রিপেয়ারও হলো না। এবার 3টেতে উঠে যদি কাজের চাপ থাকে আপনার 6টায় উঠতে হচ্ছে। যদি দেখা যাচ্ছে কাজের চাপ নেই, আপনি রিল্যাক্স মানে ঘুমোচ্ছেন তো ঘুমোচ্ছেনই, তাহলে 12টায় উঠছেন। 12টায় ওঠার পরেও কিন্তু আপনি 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমানোর পরেও কিন্তু আপনার এনার্জি থাকবে না, ওই যে লেথার্জি ভাব যেটা বলছেন ওটা কিন্তু রয়েই যাবে। কারণ আমাদের তখন কিন্তু স্ট্রেস হরমোন বেরোনো শুরু করে সূর্যের আলো যখনই আমাদের ঘরে ঢুকে যায়, ঠিক আছে? তো এটার জন্য প্রথম হচ্ছে আপনার টাইমটা ঠিক করে ঘুমোতে হবে। দেখবেন তখন আপনি যদি 5 ঘন্টাও ঘুমোতে পারেন ঠিক টাইমে এবং সকালে উঠে পড়ছেন, দেখবেন যথেষ্ট এনার্জি আছে। আপনি কোথাও ধরুন বেড়াতে যাচ্ছেন, রাত জেগে আপনি মানে আপনার কি বলবো, লাগেজ না গুছিয়ে আগে গুছিয়ে রেখে তাড়াতাড়ি শুয়ে পড়লেন এবং ভোর 4টের ট্রেনে আপনার ধরতে হবে,
বা ফ্লাইট রয়েছে, দেখবেন তখন উঠে গেলেও আপনার কিন্তু যথেষ্ট এনার্জি থাকবে। কারণ হচ্ছে আপনার রাতের ঘুমটা ঠিক হচ্ছে। তো এটা এইভাবে মানুন, জলের পরিমাণ বাড়িয়ে দিন। শরীরে যদি ডিহাইড্রেটেড থাকে তাহলে কিন্তু এনার্জি পাওয়া যায় না। দেখবেন এটা কিভাবে বোঝাবো, ধরুন আপনি খুব ক্লান্ত হয়ে গেছেন, যেই জল খাবেন দেখবেন আপনি আবার তরতাজা হয়ে যাচ্ছেন, ঠিক আছে? আপনি বাইরে থেকে এসছেন ঘুরে, একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে, যেই জল খাবেন দেখবেন আপনার কিন্তু রিহাইড্রেটেড হয়ে গেল বডি, মানে ডিহাইড্রেশনটা বন্ধ হয়ে গেল, আবার নতুন করে হাইড্রেটেড হয়ে গেল। কারণ জলের মধ্যে থাকে অক্সিজেন, ঠিক আছে? তার জন্য আমাদেরকে কিন্তু আবার এনার্জি দেওয়া শুরু করে দেয়। তো এই জন্যই এই সিস্টেমগুলো আপনার মেনটেন করতে হবে। ভেজিটেবলস বেশি খাবেন, ফ্রুটস বেশি খাবেন, এবং সম্ভব হলে কাজের ফাঁকে অ্যাটলিস্ট আধ ঘন্টা একটু হাঁটাচড়া করবেন। তাহলে দেখবেন আপনার কিন্তু আস্তে আস্তে এই প্রবলেমটা ঠিক হবে। এবং ঘুমের টাইমটা ঠিক করুন, দেখবেন একটা ফ্রেশ মর্নিং পাবেন, এবং তার মধ্যে দেখবেন আপনার এনার্জি, কাজের এনার্জি, কথা বলার এনার্জি সবকিছু কিন্তু অনেক বেড়ে যাবে। আয়ুর্বেদ এমনই একটি পদ্ধতি, যেই পদ্ধতিতে খুব সহজ উপায়, খুব সহজ বলতে আমি বলতে চাইছি যে খুব ভেষজ উপায়, খুব প্রাকৃতিক উপায় কিন্তু আপনার বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হবে। অনেকেই আমাদের কাছে ফোন করে জানতে চান যে আমার তো সমস্যাটা এতটাই কঠিন, এমন একটা রোগের নাম বললো যেই রোগ হয়তো তিনি অনেকভাবে চিকিৎসা করেও সারিয়ে উঠতে পারেননি। তখন তিনি আমাদের কাছে এসে এই প্রশ্নই করেন যে আয়ুর্বেদে কি সম্ভব? অবশ্যই সম্ভব। আপনিও জানতে পারবেন কিভাবে সম্ভব। তার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে 9830235527, 9830235537। নাম্বারটা অবশ্যই করে এক্ষুনি আপনার মোবাইলে সেভ করে নিন, বা যদি আপনি কোথাও লিখে রাখতে চান লিখে রাখুন, যাতে আপনার প্রয়োজনে খুব চট করেই আপনি সেটা হাতের কাছে পেয়ে যান। ইতিমধ্যে টেলিফোনে আরেকজন বন্ধু চলে এসেছেন। নমস্কার। নমস্কার, আমি ডোমজুর থেকে দীপক ঘোষ বলছি। আচ্ছা, কি সমস্যা রয়েছে দীপক বাবু? সমস্যা বলছে আমার পেটটা হলুদ হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? মাঝে সাঝে বন্ধ হয়ে যায়। পেচ্ছাপটা হলুদ হচ্ছে তাই বললেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর আপনি জল ঠিক পরিমাণ খাচ্ছেন? জল ভালোভাবে খাওয়া হয়, কিন্তু মাঝে সাঝে খাওয়া হয় না, সেই জন্য হয় কি সেটা ব্যাপার না। বয়স কত? বয়স 30। আর খাদ্য খাবার কি খুব রিচ খাবার খান? রিচ খুব একটা খাই না। আচ্ছা, আপনি তাহলে শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এই যে পেচ্ছাপ হলুদ হওয়াটা একটা সাইন যে আপনার শরীর কষে যাচ্ছে, ঠিক আছে? তো এই কষে যাওয়ার ফলে কি হচ্ছে যে আপনার পেচ্ছাপটা হলুদ হচ্ছে। আপনি কি করবেন, যেটা বললাম যে ওজন মেপে জল খাওয়া, যদি আপনার নর্মাল লাইফস্টাইল হয় তাহলে আপনার যা ওজন হবে পার কেজিতে আপনি 50 ml জল খাবেন। তার মানে যদি 60 কেজি হয় 5 6 30, 3 লিটার জল খাবেন। যদি আপনার 50 কেজি হয় তাহলে 2.5 কিলো জল, 5 5 25, 40 কিলো হচ্ছে 4 5 20, 2 লিটার, এইভাবে মেনটেন করে খাবেন জলটা। আর যদি তার সাথে সাথে খুব বেশি রোদে যাচ্ছেন, বাইরে যাচ্ছেন, খেলাধুলো করছেন, জিম করছেন, তাহলে জলের পরিমাণ আরো বাড়াতে হবে। এবার টয়লেটে দেখবেন, আমাদের অ্যাকচুয়ালি টয়লেটের কালার হয় স্ট্র কালার, একদম সাদাটা টয়লেট ওটা না, নর্মাল না, স্ট্র, একদম হালকা যে খড় আছে না, আমাদের যে ধানের যে জমিতে খড় হয় তার যে একদম হালকা কালারটা, সেই কালারটা হবে। কিন্তু আমাদের কষে গেলে জিনিসটা হলদেটে হয়ে যাবে, এবং কারো কারো ক্ষেত্রে একটু লালচেও হয়ে যায়, ঠিক আছে? এরকমও কষে যায় এক একজনের ক্ষেত্রে। তো সেটা দেখে যদি আপনি 2-4 দিনের মধ্যে দেখছেন যে এটা ঠিক হয়ে গেল, খুব ভালো। আর না হলে কিন্তু এটাও হতে পারে যে আপনার বিলিরুবিন বাড়ছে, বিলিরুবিন ব্লাডে বাড়ছে বলে কিন্তু দেখা যায় যে এই প্রবলেমটা আসে। তার মানে আপনার লিভারটাকে ঠিক রাখতে হবে। অথবা যদি দেখছেন যে কোনো রকম ব্যথা আছে, তাহলে এটাও দেখতে হবে যে আপনার কোনো জন্ডিসের সমস্যা হচ্ছে কিনা, বা গল ব্লাডারে স্টোন আসছে কিনা বা এসেছে কিনা, এগুলো অনেক কিছু ব্যাপার আছে। যদি জল খেয়ে দেখছেন কমছে না, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। অনেক কিছু আছে যেটা করলে এটা আপনার ঠিক হয়ে যাবে প্রবলেমটা। যোগাযোগ তো অবশ্যই করে করবেন হেল্পলাইন নাম্বারে, যা বারবার বলে থাকি এবং স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু কোথায় আসতে হবে সেটা যদি একটু নলেজে থাকে তাহলে কিন্তু কিছুটা উপকার হবে। হেরিয়াতে আপনারা পাবেন ডক্টর এ হালদারকে, মেচেদাতে পাবেন ডক্টর বি শর্মাকে, আরামবাগে পাবেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে পাবেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে আপনারা পাবেন ডক্টর এস ভাদুরীকে, বাঁকুড়াতে পাবেন ডক্টর এ হালদারকে, শিলচরে আপনারা পেয়ে যাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, আগরতলাতে পাবেন ডক্টর বি শর্মাকে, গুয়াহাটিতে পাবেন ডক্টর এস ঘোষালকে,
পুরুলিয়াতে পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পাবেন ডক্টর এস ভাদুরীকে, ঝাড়গ্রামে আপনারা পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দিল্লিতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, মালদাতে আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বহরমপুরে আপনারা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিং এ পেয়ে যাচ্ছেন ডক্টর আর দে কে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস খানকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, নিউ কোচবিহারে আপনারা পেয়ে যাবেন ডক্টর এস ঘোষালকে, নিউ আলিপুরদুয়ারে আপনারা পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরে পেয়ে যাবেন ডক্টর এস ভাদুরীকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আসানসোলেও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং গঙ্গারামপুরে আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। সুতরাং আপনারা জেনে গেলেন কোথায় কোথায় রয়েছে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চেম্বার, কোন দিন কোথায় কোন ডাক্তারবাবুকে আপনারা পাচ্ছেন। টেলিফোনে কে রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি ডাক্তারবাবুকে বলছি, আমার কোলেস্ট্রলটা 200। হ্যাঁ, আচ্ছা, আমি টেস্ট করিয়েছি, সেই দেখটা কোলেস্ট্রলটা কিছু হাই। হ্যাঁ কোলেস্ট্রলটা তো আপনার বেশি আছেই। আর কি প্রবলেম আছে? কোলেস্ট্রলটা হাই, থাইরয়েড আছে, প্রেশার আছে, হাই প্রেশার আছে। আপনি কি এর জন্য কোনো চিকিৎসা করাচ্ছেন? না, চিকিৎসা করায়নি, আমি তো মানে মডার্ন সায়েন্স যেটা সেটাই করিয়েছি। হ্যাঁ, এখন আপনাকে তো মডার্ন সায়েন্সে যে এলোপ্যাথিক সে তার জন্য তো ওষুধ খাচ্ছি। হ্যাঁ তা আপনার দোকান গেছে আমার ভালো লাগছে, সেটার জন্যই বলছি। আচ্ছা, হ্যাঁ দেখুন, আমাদের এই আয়ুর্বেদায় কিন্তু প্রত্যেকটা সমস্যারই ট্রিটমেন্ট হয়। আপনি যেটা বললেন প্রেশারের সমস্যা আছে, কোলেস্ট্রলের সমস্যা আছে, থাইরয়েডের সমস্যা আছে, সবগুলোরই কিন্তু আয়ুর্বেদ ট্রিটমেন্ট আছে, ঠিক আছে। এবং এই ট্রিটমেন্টগুলো কি হয়, একদম রুট কজ থেকে ট্রিটমেন্ট করা হয়। মানে আপনার ধরুন হাই প্রেশার আছে, তার মানে কি আপনার যে ব্লাডের যে নালীটা যেটা দিয়ে রক্ত চলাচল করে সেখানে কিন্তু অতিরিক্ত চাপ আসছে, যেটাকে হাই ব্লাড প্রেশার বলা হচ্ছে, ঠিক আছে। এবার ওটা চাপ কেন আসে? কারণ ওই নালীটা জন্মের সময় যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আপনার মানে বয়স, হাইট, চেহারার সাথে সাথে মিলেছিল। এইবার কি হচ্ছে, আপনার খাদ্য খাবারের বিভিন্ন ধরনের খারাপ জিনিসের জন্য, বা ধরুন কোলেস্ট্রল জমে যাওয়ার জন্য, প্লাক হয়ে যাওয়ার জন্য ওই জায়গাটায়, সুগার থাকলে কারো সেখানে প্রবলেমের জন্য এই নলিটা কি হয়, ভেতর থেকে সরু হতে থাকে। এই যে ফুটোটা যখনই সরু হবে তখন রক্তটা তো হার্ট তো পাম্প করছে, সেটা কিন্তু পাস হতে গিয়ে এই টিউবটার মধ্যে ধাক্কা মারবে। এবার যত বেশি ওটা সরু হবে তত বেশি দেখবেন আপনার প্রেশার বাড়ছে। তাহলে আমাদের কি করতে হবে, এই রক্তের নালীটা যাতে পরিষ্কার থাকে তার ট্রিটমেন্ট করতে হবে। তাহলেই দেখবেন যে আপনার প্রেশারটা আস্তে আস্তে কিন্তু নর্মাল হচ্ছে। এটা গেল একটা ব্যাপার। এইবার দেখা যাচ্ছে আপনার কোলেস্ট্রল বেশি আছে। কোলেস্ট্রলের পুরো ডিটেলসটা যখন আমরা দেখব রিপোর্টটা, তখন আরো স্পেসিফিক্যালি বোঝা যাবে কোন কোলেস্ট্রলটা বেশি আছে, ঠিক আছে। যদি খারাপ কোলেস্ট্রলটা বেশি থাকে, নর্মাল ডাক্তারবাবু? হ্যাঁ কত থাকলে নর্মাল? দেখবেন আপনার ওখানে একটা নর্মাল রেঞ্জ দেয়া থাকবে, ঠিক আছে। ওটা 180। হ্যাঁ ওটাই বলছি, ওখানে দেখবেন একটা রেঞ্জ। কারণ আমি বলে দিচ্ছি, ওটা দেখে বলতে হয় এই জন্যই, এক একটা কিট আলাদা আলাদা ইউজ হয়, ঠিক আছে, এক একটা কোম্পানির। তার জন্য এই রেঞ্জটা কিছু ফরক থাকে, মানে তফাৎ থাকে একটা কোম্পানির সাথে আর একটা কোম্পানি। তার জন্য দেখবেন অ্যাভারেজ একটা থাকে ওখানে। তার থেকে বেশি হলেই, লিমিটটা বেশি হয়ে গেলেই সেটা মানে বেড়ে যায়। আপনারটা বেশি আছে কিন্তু আরো বেশি হওয়ার চান্সেস আছে, কারণ যদি আপনি প্রপার ট্রিটমেন্ট না করেন, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো প্রপার ট্রিটমেন্ট কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন, এবং সেখানে দেখা যাবে আস্তে আস্তে কোলেস্ট্রলের লেভেলটা নর্মালে আসবে। নর্মাল মানে আপার লিমিট না। ধরুন এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ 1 থেকে 10 হচ্ছে নর্মাল, আপনার ধরুন আছে 11, তাহলে আপনাকে 10-এ আনলে হবে না, আস্তে আস্তে এটা আনতে হবে মোটামুটি 6-7-এ, যেটা একদম মিন হয়, দুটোর মধ্যে মাঝখানের জায়গাটা, ঠিক আছে, এই জায়গায় আসতে হবে। এর জন্য কিন্তু প্রপার ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট করলে দেখবেন আস্তে আস্তে কিন্তু এটা কমে আসছে। তো এইভাবে করতে হবে। আপনার থাইরয়েডের যে সমস্যা, সেটা আপনি শুনতে থাকুন টিভিতে, থাইরয়েডের যে সমস্যা, সেই সমস্যাটারও কিন্তু ট্রিটমেন্ট আছে। এবং ট্রিটমেন্ট কিরকম হবে, যাতে আপনার মানে একেবারে ঠিক হয়ে যায়। থাইরয়েডের যে প্রবলেমটা, আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ডের ফাংশন যাতে ঠিক হয়, তার জন্য ট্রিটমেন্ট করতে হবে প্রপার, ঠিক আছে। তো এইভাবে ট্রিটমেন্ট কিন্তু আয়ুর্বেদায় এনবিপি ইউনিয়ন আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে হয়।
এর পাশাপাশি ওষুধের সাথে সাথে কিন্তু রয়েছে আমাদের আয়ুর্বেদিক পঞ্চকর্মা থেরাপি, যার মাধ্যমে কিন্তু দেখা যাবে যে আপনার যে একেবারে শরীরটাকে ডিটক্স করা হচ্ছে। একটা রোগের ট্রিটমেন্ট করতে আসলে দেখবেন আরো কয়েকটা সমস্যা যদি আপনার ভেতরে থেকে থাকে সেগুলো আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। একবার হেল্পলাইনে কল করে নিন, আর যে কোনো সমস্যার তার যদি ট্রিটমেন্ট করাতে হয়, পরামর্শ নিতে হয়, তাহলে হেল্পলাইন নাম্বারে কল করে আমাদের কাছে চলে আসুন। দেখে নেব টেলিফোনে আরেকজন কে রয়েছেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি হাতিবাগান থেকে বলছিলাম। আচ্ছা, হাতিবাগানে আমাদের চেম্বার রয়েছে। আপনি আগে বলুন কি সমস্যা, তারপর বাকিটা বলে দিচ্ছি। সমস্যা হচ্ছে আমার প্রচুর গ্যাস অম্বলের সমস্যা হয়, আর মানে রেগুলার পটিটা ক্লিয়ার হয় না। আচ্ছা, বয়স কত? 35। আর আপনার পটিটা রেগুলার হচ্ছে না, এটা কতদিন ধরে হচ্ছে? আচ্ছা, হয়ে গেল 15-20 দিন মতন হয়ে গেল। আচ্ছা, এই 15-20 দিনে কি এমন হয়েছে যে আপনি খুব রিচ খেয়েছেন, বা শাকসবজি একদম কম খেয়েছেন, বা জল কম খাচ্ছেন? হ্যাঁ, রিচ একটু খাওয়া হয়েছে, কেন বিয়ে বাড়ি ছিল। আচ্ছা, আর তার পাশাপাশি আরেকটা বলবো, রাতে ঘুম ঠিক মতো হচ্ছে? রাতে ঘুম ঠিক হয় না। ঠিক হয় না। ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। প্রথম কথা, একটা কাজ করুন, এই যে রিচ খাওয়াটা এটা কমান। রিচ খেলে আমাদের কিন্তু শরীরের যে মানে ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিক মতো কাজ করে না, এবং কিছু কিছু জিনিস আছে, এই বিশেষ করে মাংস কিন্তু আমাদের কনস্টিপেট করায়, বিশেষ করে রেড মিট, ঠিক আছে, আমাদের শরীরকে কনস্টিপেট করিয়ে দেয়, মানে পায়খানাটা কষিয়ে দেয়। এটা গেল। দ্বিতীয় আরেকটা প্রবলেম যেটা আমি বলবো, জলের পরিমাণ বাড়াতে হবে। সকালবেলা উঠে ঘুম থেকে হালকা গরম জল খাবেন, সারাদিন চেষ্টা করবেন হালকা গরম জল মাঝে মাঝে খেতে, এবং রাতে শোয়ার সময়ও গরম জল খেয়ে শোবেন, ঠিক আছে? জলের পরিমাণ বাড়াবেন। তো এইভাবে মেনটেন করুন। তার পাশাপাশি আরেকটা বলবো যে সম্ভব হলে ফ্রুটস খান, কারণ অনেকের সময়ের অভাবে বলে আমরা ফ্রুটস খেতে পারি না। ফ্রুটসের মধ্যে ফাইবার থাকে, ঠিক আছে? সেই ফাইবারগুলো কিন্তু আমাদের পটি হতে হেল্প করে এবং ডাইজেশনেও হেল্প করে। আর কিছু যদি সুগার টুগার না থাকে কোনো প্রবলেম নেই, খেজুর খান ডেইলি একটা করে, সেখানেও ভালো ফাইবার আছে। যে পারলে একটা আপেল খান, অথবা একটা দুটো মৌসম্বি খান, রস করে না, মুখে চাবিয়ে খাবেন, যাতে ওর ফাইবারগুলো আপনার পেটে যায়। এইভাবে খাবেন। শাকসবজি বেশি করে খাবেন, ঠিক আছে? আর যতটা পারবেন যে নন ভেজটা কমিয়ে আনুন, দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার রেগুলার হয়ে যাবে পটিটা। সময় খুব অল্প, তবুও চট করে দেখে নেব টেলিফোনে কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, আমি রঞ্জিতা মজুমদার বলছি ভবানীপুর থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা রয়েছে? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার বেশ দিন ধরেই 7-8 দিন ধরে কোমরে ভীষণ ব্যথা হচ্ছে, বসলে মানে দাঁড়াতে খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, একটু জানতে চাই। আপনার কি ওজন ভারী ওজন? হ্যাঁ, আমার মানে খুব ভারী না হলেও ভারী ঠিক আছে। আচ্ছা, আর আপনার কি ধরনের কাজকর্ম করতে হয়? বসে বসেই কাজকর্ম করতে হয়। বসে বসে কাজ। কোনো এক্সারসাইজ কিছু করছেন না? এক্সারসাইজ সেইভাবে কিছু হয় না, তবে হাঁটি, আচ্ছা হাঁটাচলা করি। আচ্ছা, আর যেটা করতে হবে আপনার, শুনে নিন, আপনার রেগুলার কিছু যোগাসন আছে, আপনি সেগুলো করবেন। ভুজঙ্গ আসন, শলবাসন, এগুলো একটু করবেন, ঠিক আছে? ওতে কি হবে, আপনার মাংস, আপনার যে কোমরের কার্ভটা, বক্রতাটা, ওটা কিন্তু ঠিক থাকবে, এবং তার সাথে মাংসপেশির জোরও কিন্তু বাড়াতে হবে, ঠিক আছে? এই ব্যায়ামগুলো করবেন। আর একটা যেটা করবেন, এই ধরুন আপনি বসে বসে কাজ করছেন, মোটামুটি 50 মিনিট বা 1 ঘন্টা পর একটু উঠে সবসময় একটু একটু আড়ি, মানে আর মোড়া ভাঙে যেমনি, ওইভাবে মানে একটু মানে ব্যাকওয়ার্ড বেন্ডিং করবেন, ঠিক আছে? যেরকম আমি দেখাচ্ছি এরকম ব্যাকওয়ার্ড বেন্ডিং করবেন, তাহলে কি হবে, আপনার কার্ভটা ঠিক থাকবে। আর যখন চেয়ারে বসবেন, চেয়ারটা এমন পজিশনে করুন যাতে আপনার সামনের দিকে কুঁজো হয়ে না বসতে হয়, সোজা হয়ে বসবেন। দরকার পড়লে পেছনে বালিশের সাপোর্ট দেবেন বা কুশনের সাপোর্ট দেবেন, সেটা করে বসুন, দেখবেন অনেক বেশি কমফোর্টেবলি কিন্তু আপনি কাজ করতে পারছেন। আর রেগুলার ওই যোগাসনগুলো করুন, জলের পরিমাণ বাড়াবেন। আর ধরুন যেসবে ব্যথা বাড়িয়ে দেয় সেই খাবারগুলো খাবেন না, কফি জাতীয় খাবারগুলো খাবেন না, কুমড়ো খাবেন না, বেগুন খাবেন না, তেঁতুলের টক খাবেন না, এগুলো কিন্তু অ্যাভয়েড করবেন। দেখবেন আস্তে আস্তে দেখবেন প্রবলেমগুলো কিন্তু সলভ হতে থাকবে। আপনি যাদবপুর থেকে ফোন করেছিলেন, আপনার জন্য জানিয়ে রাখি ল্যান্সডাউনে আমাদের চেম্বার রয়েছে, সেটাই খুব সম্ভবত আপনার বাড়ির কাছাকাছি হবে। এছাড়াও কলকাতার হাতিবাগানে চেম্বার রয়েছে এবং আমতলাতেও চেম্বার রয়েছে। হাওড়া 3 জায়গায় চেম্বার রয়েছে, বালতিকুড়ি, বেলুর এবং শিবপুরে। এছাড়া মধ্যমগ্রামে রয়েছে
হেড অফিস। সবসময় আপনাদের জন্যই আমরা তৈরি, আপনারা আসুন, অবশ্যই করে চিকিৎসা করান। চিকিৎসা কিন্তু করানোটা খুবই প্রয়োজন। সমস্যা ছোট হোক, বড় হোক, দীর্ঘদিনের হোক বা অল্প দিনের হোক, তা কিন্তু ফেলে রাখা কখনোই উচিত নয়। সেই সমস্ত সচেতনতা বাড়ানোর জন্যই আমাদের এই অনুষ্ঠান করা, এবং আমাদের খুব ভালো লাগে যখন আপনারা ফোন করে আপনাদের বিভিন্ন সমস্যা আমাদের সাথে আলোচনা করেন। আপনারা জেনে নেন যে ঠিক কি করা উচিত, ঠিক কি করা উচিত নয়, কোন খাবারটা খাবো, কোন খাবারটা খাবো না, কোন খাবারটা কখন খাবো। এমনও কিছু কিন্তু নিয়ম মেনে আমাদের চলতে হয়, যাতে আমাদের জীবনকে আমরা আরো বেশি সুন্দর করে তুলতে পারি। আমাদের সময় খুবই সীমিত থাকে, তার মধ্যে আমরা চেষ্টা করি যথাসম্ভব আপনাদের কাছে কিছু মূল্যবান টিপস পৌঁছে দেওয়ার, যেমন আজকেও দিলাম এবং আগামী দিনেও দেব। দেখা হবে আবার আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আপনার নাম? বিনয় কৃষ্ণ গড়ান। বয়স? বয়স 63। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? নারিকুল থেকে। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। আচ্ছা, কত বছর ধরে এটা প্রবলেম? ওই তো বছর 3 প্রবলেম। আচ্ছা, এখন ট্রিটমেন্ট করিয়ে কেমন আছেন? এখন ট্রিটমেন্ট আমি 15 দিনের ট্রিটমেন্ট করে মোটামুটি একটু ভালো আছি। আর হাত ফাত যে ওপর দিকে উঠে গেল সেখানে একটু নেমেছে হাত ফাত গুলো। আচ্ছা, আপনি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলেন তো? আমি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলাম। আচ্ছা, অন্য পেশেন্টদের জন্য আপনি কিছু বলবেন? অন্য পেশেন্টদের জন্য বলবো যে আপনি বিশ্বনাথ আসুন, আপনার যত বড়ই অসুখ হোক না কেন আপনি সারবেন, অতি অবশ্যই না, একবার চিন্তা ভাবনা করবেন না, সারবেন, অতি অবশ্যই সারবেন। থ্যাংক ইউ। নাম? রিতা দাস। বয়স? 50। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি এখানেই থাকি, বাড়ি। আচ্ছা, আর কি সমস্যা ছিল আপনার? আমার ওয়েট লসটা হয়ে যাচ্ছে, কিন্তু কেন হচ্ছে না আমি বুঝতে পারছিলাম না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কেউ কিছু বলল বেশি করে খাও, বেশি করে খাও, কিন্তু আমি খাবোটা কি করে, আমি তো খেতেই পারছিলাম না। কিন্তু যেদিন থেকে আমি ডাক্তারবাবুকে দেখেছি, ডাক্তারবাবু আমার কিছু পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু পরীক্ষাগুলো করার আগে থেকে ডাক্তারবাবু ওষুধ খেয়ে আমার অসম্ভব খিদে টিদে সব রকম বেড়েছে। আমি বাইরের খাবার কিছু খাই না, কিন্তু আমি ঘরের খাবারটাই আগে আমার সেটাও ভালো লাগতো না, কিন্তু এখন আমি সবটাই খেতে পারি। আচ্ছা, আপনার ওয়েটটা কি বেড়েছে এখন? অনেকটা বেড়েছে, মানে 4 না 5 মাসে আমি 8 কেজি 9 কেজি ওয়েট বাড়িয়েছি। আচ্ছা, আপনি বাড়িয়েছে বলতে কি, অনেক ডাক্তারবাবুর জন্য। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদের জন্য কোনো মেসেজ দেবেন? মেসেজ আমি সবসময় দিচ্ছি যে এনডিপির হাত ধরে আমি ভীষণ উপকার পেয়েছি, ভীষণ, মানে আমি মিরাক্কেল, আমি ভাবতে পারিনি। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কিছু বাকি নেই। ঠিক তো আছে। কেউ কিন্তু আমার এই কাজটা করে দিতে পারেননি, উনি যেটা পেরেছেন। উনি আমাকে যখন ওষুধটা দেন না, প্রথম আমি যেদিন আসি উনি কিন্তু আমাকে বলেছিলেন আপনার প্রচন্ড খিদে হবে। একদম সত্যি কথা। নাম? স্বর্ণময়ী আদর, বাড়ি? বেলগেছিয়া। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? রামতলায়। আচ্ছা, কি হয়েছে, কি সমস্যা আপনার? আমার সমস্যা অ্যালোপ্যাথি, ওই যে হার্টের অসুখ, তারপরে প্রেসার, সুগার, থাইরয়েড, গ্যাস, অম্বল, এইসব। তো এইখানে কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন? আয়ুর্বেদিক 15 দিন। তো 15 দিনে কিরকম আছেন? 15 দিন আমি খুব ভালো আছি। আচ্ছা, এইখানে খোঁজ কিভাবে পেলেন? এখানের খোঁজ, পাশের বাড়ি আমাদের এক ভদ্রলোকের খুব হয়েছিল, কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণায় ছটফট করতো। সেই জন্য আমরা ভাবলাম যে এত তো অ্যালোপ্যাথি দেখাচ্ছি, কেন ভালো হচ্ছে না। আমার যখনই আমার যন্ত্রণা হতো তখন মনে হয় যেন আমি কিছু খেয়ে নিই, বিষ খাই, নাহলে আমি তেল ঢেলে পুড়ে মরে যাই। তারপরে আমার যখন ওদের খোঁজটা নিনু, বলে কোথা থেকে তুমি ভালো হয়েছো, আমার পাশের বৌমায়েরা সব খোঁজ নিয়ে এলো। তারপর সেইখানে ওইখানে ঠিকানা বলতে আমি বুধবার থেকে আসছি, 15 দিন। আজকে আমি 10 দিন ভালোভাবে ঘুমাচ্ছি, আর ওদিকে 5 দিন পরেই আমি 10 দিন পরে খুব ভালো ঘুমাচ্ছি। আচ্ছা, এই এনবিপিতে এসে আপনি কতটা সুস্থ হয়েছেন? আমি ভালোই সুস্থ হয়েছি, মাঝে মাঝে শুধু একটু বুকটা ধড়ফড় করে, হার্টের তো অসুখ। নাম আপনার? আমার নাম স্বর্ণময়ী আদর। নাম? বিনয় দে। কোথা থেকে এসেছেন?